প্রকৃতির কথা সবাই জানতে চায়, প্রকৃতির বিষয়ে সবাই কনসার্ন, কিন্তু প্রকৃতি কিভাবে দিনের পর দিন আস্তে আস্তে সবার থেকে দূরে সরতে শুরু করছে কেউ ভাবছে না। আর এই প্রকৃতির প্রত্যেকটি জিনিস একে এক একটি অবদান এবং এক একটি উপাদান। কি একধারে যখন মানুষ থাকে সেই প্রকৃতির মধ্যে, একই সঙ্গে থাকে বন্যপ্রাণীরাও। আর সেই বন্যপ্রাণীদের কথা আজ আপনাদের সামনে তুলে ধরবো, একেবারে ফরেস্টের কথা, ফরেস্টের মাঝে আপনাদের সামনে প্রত্যেকটি বিষয় আপডেট রাখবো। শুধুমাত্র বন্যপ্রাণীদের কিভাবে তাদের জীবন কৌশলী থাকে এবং তার সঙ্গে সঙ্গে তারা কিভাবে একের পর এক দিনের পর দিন তারা বেঁচে থাকে, বাস্তুতন্ত্র ঠিক কিভাবে বুঝিয়ে থাকে, এই সব কিছু নিয়ে আলোচনা করব। শুধু তাই নয়, কেন হঠাৎ আজ বন্যপ্রাণী নিয়ে কথা বলতে শুরু করলাম তার কারণ আপনারা জানেন। কিছুদিন ধরে, বিগত কয়েকদিন ধরে কখনো আমরা দেখেছি রয়্যাল বেঙ্গল টাইগার এই বাংলাতে আসতে এবং বাংলার বিভিন্ন প্রান্তে ছুটোছুটি করতে। শুধু তাই নয়, বাংলার সেই বাঘ যখন বাইরে লোকালয়ে আসছে তখন সাধারণ মানুষ তাদের ওপর আক্রমণ করতে বসছেন। শুধু তাই নয়, হাতি যে একটি অনেক বড় উপাদান হিসেবে কাজ করে বন্যপ্রাণী হিসেবে, তারাও যখন লোকালয়ে আসছে তাদের ওপরও আক্রমণ চলছে। আজ তাদের নিয়ে কথা বলবো, মানুষের জন্য কথা বলবো, বন্যপ্রাণীদের জন্য কথা বলবো। মানুষ এবং বন্যপ্রাণীদের মধ্যে ঠিক কতটা লিঙ্ক থাকে, লায়াজও থাকে, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আজ আমি রয়েছি অঞ্জন আপনাদের সঙ্গে ট্রাইব টিভি বাংলার বিশেষ এই অনুষ্ঠানে ফরেস্টের কথা, ফরেস্টের মাঝে। আর ঠিক সেখানে যারা যারা রয়েছেন আমাদের সঙ্গে বিশিষ্ট গেস্ট, তাদের সঙ্গে আলোচনা পর্বে আসবো। স্যার প্লিজ আপনারা আসুন। প্রথমেই তো আমরা পরিচয় পর্ব সারবো এক এক করে। স্যার আপনার নাম আপনিই বলুন। আমি তাপস জোয়ারদার, অবসরপ্রাপ্ত শিক্ষক, এখন এটাই ক্যাটাগরি আর কি। আর জঙ্গল, পাহাড়, প্রকৃতি নিয়ে একটা আমার আলাদা শখ বা আমার প্যাশন। আমি দুটো সংস্থার সঙ্গে খুব বর্তমানে খুবই জড়িত। একটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং আরেকটি হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন। বেশ, আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন বিশিষ্ট গেস্ট। স্যার আপনার নাম এবং আপনার পরিচয় আসুন। আমার নাম গৌতম তান্তিয়া। আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালস, একটা অ্যানিম্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, পশু পাখি পরিবেশ নিয়ে কাজ করি, সেটার সম্পাদক উত্তর দিনাজপুর জেলার। একেবারেই তারা কি বলতে চাইছেন, মূলত বন্য প্রাণী নিয়ে কেন আমরা আজ প্রোগ্রাম করছি আপনারা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। আমি প্রথমেই তাপসবাবুর কাছে যাব। তাপসবাবু, ক্রমাগত আমরা দেখছি বন্যপ্রাণীরা একের পর এক লোকালয়ে আসতে শুরু করছেন এবং শুধু তাই নয়, লোকালয়ে আসবার পরে তাদের উপর বিভিন্ন রকম হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে। এই বিষয় নিয়ে আপনার কি মতামত, আপনি কি বলবেন এই বিষয়ে? যেটা হওয়া একদমই উচিত না, কিন্তু এটা খুব হবে যত দিন বাড়বে। আমাদের মানুষের কিছু কাজকর্মের ফলেই মূলত আমরা আমাদের জন্যই বোধ হয় এই হিউম্যান এবং ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট, HWC আমরা বলে থাকি এইভাবে, এইটার পরিমাণ কিন্তু দিনকে দিন বাড়ছে। তো এক একটা বন্যপ্রাণীর ক্ষেত্রে এক এক রকমভাবে কাজ করে। মানে বাঘের ক্ষেত্রে হয়তো কারণগুলো একটু আলাদা, হাতির ক্ষেত্রে একটু আলাদা, কিন্তু মূলত দেখা যায় কতগুলো বেসিক কতগুলো জায়গা আছে যেই জায়গাগুলো কিন্তু এই হিউম্যান এবং ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট তার পেছনে হচ্ছে দায়ী। সেটাকে অ্যানালাইসিস করা হচ্ছে, খোঁজা হচ্ছে, সেটাকে সলভ করার চেষ্টা করা হচ্ছে। আমরা আশাবাদী, আমরা এক এক করে আমরা এক একটা কারণ আমরা বিশ্লেষণ করব। আমরা বেশ, আমি গৌতমবাবুর কাছে যাব। গৌতমবাবু, কার্যত বারবার যেটা সামনে আসে, যেটা স্যারও বললেন, তাপসবাবুও বললেন, যে মানুষের সঙ্গে পশু পাখিদের একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে, সেই জায়গায় কোনো এক জায়গায় ঘাটতি ঘটছে, যার জেরে তারা লোকালয়ে আসতে বাধ্য হচ্ছে। ঠিক কোন জায়গায় সেটা যদি একটু জানান আপনি। এটা তো আমরা দীর্ঘদিন ধরেই দেখতে পাচ্ছি যে হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট, মানুষ বন্যপ্রাণী যে সংঘর্ষ এবং মানুষ বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে, এটা বিক্ষিপ্ত ঘটনা নয়, প্রায়শই এটা ঘটছে। এটার মূল কারণই হচ্ছে বনাঞ্চল কমে যাওয়া। যেখানে আমাদের যে ফরেস্ট কভার, ফরেস্ট এরিয়া, টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়ার 33% ফরেস্ট কভার থাকা উচিত, সেখানে আমাদের পশ্চিমবঙ্গে সেটা আছে 13.38%, মানে 13.5%-এরও কম। এবং আমাদের জেলা, কিছু জেলাকে বিচার করলে দেখা যাবে সেখানে অনেক কম। তো সেখানে বনাঞ্চল কমে যাওয়া, তাদের যে প্রাকৃতিক বাসস্থান, বাঘেদের হ্যাবিট্যাটটা সুন্দরবন অঞ্চলে, সেটা ধ্বংস হচ্ছে। বিভিন্ন যে ঝড়গুলো আসছে, আয়লা থেকে শুরু করে, ইয়াস থেকে শুরু করে আরও বিভিন্ন রকম ঝড়, সেগুলো তো ম্যানগ্রোভ যে ফরেস্টটা সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। এবং সেখানকার যে পানীয় জল, যেটা সুইট ওয়াটার, যেটা পানীয় জল, সেটাও নষ্ট হচ্ছে। সেখানে
জলটা লবণাক্ত হয়ে যাচ্ছে। তারা খাওয়ারের খোঁজে, জলের খোঁজে এবং বাসস্থানের খোঁজে তাদের এলাকা চেঞ্জ করছে এবং লোকালয়ে চলে আসছে, এবং লোকালয়ে তারা খুব সহজেই খাবারটা পাচ্ছে। এই কারণে তারা লোকালয়ে চলে আসছে, এবং মানুষ যখন সেই বাঘ বা অন্য কোনো বন্যপ্রাণী দেখলেই হামলা করে দিচ্ছে, আক্রমণ করছে, লাঠিসোঁটা নিয়ে আগুন জ্বালিয়ে বিভিন্ন রকমভাবে আক্রমণ করছে। এবং এই কারণেই এই বাঘের সংখ্যাও দিনের পর দিন কমছে। চোরা চালান যারা বাঘেদের শিকার করে সেটাও বেড়েছে, সেটাও যে খুব একটা কমেছে তা নয়। তবে হ্যাঁ, বন দপ্তর চেষ্টা করছে সেটাকে একটা নিয়ন্ত্রণে আনার। মূলত যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে না। আজকে বনাঞ্চল ধ্বংস করে, ফরেস্ট ধ্বংস করে বিভিন্ন রকম প্রজেক্টে কাজ করা হচ্ছে, বিল্ডিং বানানো হচ্ছে, বাঁধ বানানো হচ্ছে, এবং নদী তার গতিপথ চেঞ্জ করছে। নদীর ভাঙন দিনের পর দিন বাড়ছে। বিভিন্ন রকম কারণ রয়েছে, বিশ্লেষণ করলে দেখা যাবে। সেই কারণেই কিন্তু বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসছে, এবং এটা দিনের পর দিন বাড়বে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি তাপসবাবুর কাছে ঠিক এই জায়গাতেই যাব যে কোনো এক জায়গায় আমার মনে হলো গৌতমবাবু যা বলতে চাইলেন, ক্রমাগত আধুনিকীকরণ, সাধারণ মানুষ দিনের পর দিন আধুনিক হচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম বিল্ডিং তৈরি হচ্ছে, নানান রকম ইমারত তৈরি করা হচ্ছে শুধুমাত্র আমাদের নিজস্ব লাভের আশায়। সেই জায়গাটায় কি কোনো কারণে এতটা পরিমাণে ডিজাস্টারের একটা বড় কারণ? এটা তো একটা খুব অন্যতম গুরুত্বপূর্ণ একটা কথা। এবং তার পথে আমরা একটু দেখি যে আজকে আমরা আলোচনার বিষয়টা আমরা করছি হচ্ছে ওয়াইল্ড লাইফ মূলত, এবং মেনলি আমরা আলোচনাটা করছি হচ্ছে HWC নিয়ে, মানে হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টটা কখনো হয়। আসলে আমরা দুটো শব্দ ব্যবহার করি, একটা হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট। একটা বাঘের হ্যাবিটেট বা একটা এলিফ্যান্টের হ্যাবিটেট, সেটা জঙ্গল। এতদিন কিন্তু এই সমস্যাটা ছিল না, সমস্যাটা যতদিন যাচ্ছে আস্তে আস্তে বাড়ছে। তার মানে কোথাও এই যে ওয়াইল্ড অ্যানিমেলস যারা আছে, যারা জঙ্গলেই থাকে, তারা জঙ্গল থেকে বেরিয়ে আসছে। তার মানে অনেকগুলো কারণ থাকতে পারে তার পেছনে। তার মানে ওদের হ্যাবিটেট বা ওদের বসতি নিয়ে কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে বলে ওরা কী হচ্ছে, জঙ্গল থেকে বেরিয়ে আসছে। এটা এক নম্বর। এই কারণের পিছনে যদি আমরা দেখতে পারি যে কি কি মানুষ দায়ী এর পেছনে, একটা তো আমরা বলবো হচ্ছে ইললিগাল এনক্রোচিং, মানে একদম মানুষের যেখানে যাওয়ার কথা না। আমার বাড়িতে তো আমি কাউকে অ্যালাউ করবো না উইদাউট মাই পারমিশন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমাদের যে ফরেস্টগুলো আছে, গৌতমবাবু বলছিলেন 33% থাকার কথা, সেখানে আমাদের আছেই 13%, সেটা আরও দিনকে দিন কমছে বিভিন্ন কারণে। সেই শুধুমাত্র অবাধ বিচরণ না, আসলে ফরেস্ট এরিয়া লাগোয়া যে জমিগুলো আছে, সেই জমিগুলো এগ্রিকালচার ফিল্ডে কনভার্ট হচ্ছে। দ্যাট ইজ আমরাকে বলতে পারি হচ্ছে কি আমরা এগ্রিকালচারাল এক্সপেনশন। মানে এটা খুব সমস্যা। আমাদের এগ্রিকালচারও দরকার, এবার এগ্রিকালচার হবে কোথায়? ল্যান্ডে। সেই ল্যান্ডের পরিমাণটা সীমিত, তাহলে এবার ল্যান্ডটাকে তারা কী করছে, ফরেস্টের মধ্যে ঢুকে যাচ্ছে। তেমন আমরা বলতে পারি একটা এগ্রিকালচার এক্সপেনশন, এবং তার পেছনে কী হচ্ছে, প্রচুর গাছ আমরা কেটে দিচ্ছি। তার মানে ডিফরেস্টেশন হয়ে যাচ্ছে। এবার গাছগুলো কাটছে মানে ওই যে হ্যাবিটেট আমরা বলছিলাম, সেই হ্যাবিটেটের জায়গাটা কিন্তু একটা বাধাপ্রাপ্ত হচ্ছে। তার সঙ্গে তো বন্যপ্রাণীদের খাবার এবং পানীয় জল, এই দুটো একটা বিশাল একটা সমস্যা। এই সমস্যাগুলো পরবর্তীতে আলোচনার মাধ্যমে আবার উঠে আসবে। আমরা মূলত এই জায়গাটা আমি এবং গৌতমবাবু যেটা বলতে যাচ্ছি, যেটা হচ্ছে ওয়াইল্ড অ্যানিমালস থাকবে হচ্ছে ফরেস্টে, তাদের যে হ্যাবিটেট বা ন্যাচারাল বসতি, সেটা কোথাও একটা সমস্যা তৈরি হচ্ছে, তার ফলে তারা বাইরে বেরিয়ে আসছে। এবং তার পেছনে যা যা মোটা কারণগুলো আছে, সেই কারণগুলো পরে বিশ্লেষণ হতেই পারে। একটা হচ্ছে আমরা বলতে পারছি ইললিগাল এনক্রোচিং। একটা জঙ্গলের মধ্যে দিয়ে যখন আমি একটা ট্রেন লাইন ফেলে দিলাম, সেই ট্রেন লাইনটা তো জঙ্গলের মধ্যে ঢোকার কথা না, যখন আমরা ফেললাম সেটা কিন্তু ইললিগাল এনক্রোচিং। ডেভেলপমেন্টের জন্য আমরা করছি। আপনি কি ইন্ডিকেট করতে চাইছেন বেঙ্গল সাফারি? বেঙ্গল সাফারি তো আমরা দেখেছি, বেঙ্গল সাফারি। আমার ডুয়ার্সের মধ্যে দিয়ে প্রচুর একাধিক ট্রেন, আমরা লাস্ট 10 বছরে যদি দেখি অল ওভার ইন্ডিয়ায়, তার মধ্যে অনেকটাই হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল হয়েছে ঘটনাটা। প্রচুর হাতি রাত্রিবেলায় তারা হচ্ছে যখন ক্রস করছে, তাদের জায়গা, তাদের রাস্তা, তাদের বাড়ি, তারা সেখানে বিচরণ করবে। আমরা ইললিগালি সেখানে ট্রেন লাইনটা ঢুকিয়েছি, এবং তার ফলে কী হচ্ছে, কলিশন হচ্ছে। মোটামুটিভাবে একটা তত্ত্ব লাস্ট 10 ইয়ার্সে বোধ হয় 200 হাতি উইথ কিডস, মানে শাবক নিয়ে তারা মারা গেছে। এটাকে আমরা ইললিগাল এনক্রোচিং বলবো। এটা একটা বিশাল বড় সমস্যা কিন্তু একটা। আমি ঠিক এই জায়গায় গৌতমবাবুর কাছে যাবো। গৌতমবাবু, কিছুদিন আগেই একটি বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যানাউন্স করেছেন। তিনি বলছেন যে ফরেস্টের ক্ষেত্রে অবাধ বিচরণের ক্ষেত্রে যেরকম বিশেষ করে
ফিজ দিতে হয়, অন্তত কিছু পেমেন্ট করতে হয়, তারপরে সে ফরেস্টে ঢুকতে পারবে। কিন্তু এখন তো অবাধ বিচরণ হচ্ছে, যে কেউ প্রবেশ করছে, সেক্ষেত্রেও কি ফরেস্ট এবং বিশেষ করে বন্য প্রাণী যারা হয়েছে তাদের মধ্যে ক্ষতিগ্রস্ত হতে পারে? অবশ্যই। এই যে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং ফরেস্টে যে একটা প্রবেশ মূল্য দিতে হতো, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটাকে মুকুব করে দিয়েছেন। এবং তাতে আমরা যেটা বুঝতে পারি যে একটা মেনটেনেন্সের সমস্যা এবং ভিড় বাড়াতে প্রচুর লোক বিনা পয়সায় ঢুকে যাচ্ছে। যাদের একটা সময় টিকিট কাটতে হতো, সেই টিকিটটার টাকা দিতে অনেকেরই সামর্থ্য ছিল না। তো এখন সবাই যেহেতু অবাধভাবে প্রবেশ করছে, পলিউশনটা বাড়ছে এবং ওয়াইল্ড লাইফের একটা ডিস্টারবেন্স হচ্ছে। এই কারণে এটা সরকারকে অবশ্যই ভেবে দেখা উচিত যে প্রবেশ মূল্য সেটা একেবারে মুকুব না করে ন্যূনতম একটা ধার্য করুক, যাতে বিভিন্ন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে শুরু করে ফরেস্ট থেকে শুরু করে যেগুলো বন্যপ্রাণী আছে বা অন্যান্য প্রাণী যেগুলো আছে এবং ফরেস্টের যে মেনটেন্যান্স খরচটা সেটা যাতে উঠে আসে, তা না হলে খুব সমস্যার কারণ। এবং মূলত আমরা বলতে পারি যে সুন্দরবন অঞ্চল, যেখানে 2022-এর ব্যাঘ্রসমারিতে মাত্র 131টা বাঘের টোটাল কাউন্টিং হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। তো আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার হয়তো 100টা, এবং আমাদের এখানে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মধ্যে নেওড়া ভ্যালিতে কিছু বাঘ আছে, বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে সেখানে আছে, এবং মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতেও বাঘ রয়েছে, সেখানে সংখ্যাটা খুবই কম। রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের পৃথিবী বিখ্যাত, যার জন্য আমরা নিজেদেরকে গর্বিত বোধ করি। সেই রয়্যাল বেঙ্গল টাইগার সংখ্যাও দিনের পর দিন কমছে। বিশেষ করে আমি গতকাল ঠিক সোমবার, গতকালের থেকে বড় কথা, প্রত্যেকটি ডেতে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি বন্যপ্রাণীরা বেরিয়ে আসছে। গতকালও এই ছবিটা আমরা দেখেছি সোমবার দিন, যে বন্যপ্রাণী বেরিয়ে এলো, বাঘ বেরিয়ে এলো লোকালয়ে, এবং হঠাৎ করে বনকর্মী লাঠিসোঁটা নিয়ে তার কাছে যাচ্ছে এবং কার্যত তার উপরও আক্রমণ হচ্ছে। একদম তাই। শুধু এটা তো নয়, তার আগে তানিয়া যে বাঘটা ঢুকে গিয়েছিল, সেই বাঘটাকে আবার ফিরিয়ে দেওয়া নিজের জায়গায়, একটা অনেক দিন আমরা খুব ওয়াচ করছিলাম যে কবে। তার আগে ডামডুমে একটা ঘটনা ঘটলো, এলিফ্যান্ট কোনো একটা রিভার বেডে চলে এসেছিলো, ওখানকার লোকজন হঠাৎ করে প্রথমে পাথর দিয়ে মারার চেষ্টা করলো। হাতিটা যখন অ্যাগ্রেসিভ হয়ে আসছে, সেই রিভার বেডে একখানা জেসিবি রাখা ছিল, সেই ড্রাইভার কে জানে কেন সেই জেসিবি নিয়ে গিয়ে হাতির সাথে মনে হচ্ছে একটা যুদ্ধ হচ্ছে। খুব বিচ্ছিরি একটা দৃশ্য একটা এটা। এবং আমরা আসলে এই ছবিটা হয়তো আপনার মনে থাকবে যে হাতির ঠিক পিঠের ওপরে আগুন ধরিয়ে দেওয়া, সেই আমরা যেটাকে বলি হুলিয়া পার্টি বা হুল্লা পার্টি, সেই লম্বা লম্বা লোহার রড থাকে, তার আগে হচ্ছে প্রচুর কাপড় থাকে, কেরোসিন তেলে ডুবিয়ে সেটাকে মশাল হিসেবে ইউজ করা হয়। শুধু এটা না, তার সঙ্গে ফায়ার বল তৈরি করা হয়, কাপড়ের গোলা বানিয়ে কেরোসিন তেলে ডুবিয়ে সেটাকে আগুন লাগিয়ে ওই পেট্রোল বোমা টাইপে সেটাকে ছুঁড়ে, অনৈতিক। সেটা কিন্তু কোর্টেরও কিন্তু ভার্ডিক্ট যে হচ্ছে এটাকে ইউজ করা যাবে না, অন্যান্য কোনো একটা পদ্ধতি ব্যবহার করতে হবে। হিউম্যান এবং হচ্ছে আমরা যেটা বলতে যাচ্ছি ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট, এটা হবেই। আমাদের চেষ্টাটা কি থাকবে, যাতে দুজনেরই সহাবস্থানটা থাকুক। আমাদের বন্যপ্রাণী যারা আছে তারা জঙ্গলেই থাকুক এবং মানুষের জায়গায় থাকুক, কেউ কারো জায়গায় হস্তক্ষেপ করবে না। তার জন্য বেশ কিছু পদ্ধতির চেষ্টা ভাবনা করা হচ্ছে। এবার এই পদ্ধতিগুলো কতখানি কার্যকর হবে সেটা সময় বলবে। আমরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি, এইটুকুই আমরা বলবো। আর মূলত বন্যপ্রাণী কখন বেরিয়ে আসবে, যখন ওর হ্যাবিটেট বা বসতি, তার বাড়িতে গিয়ে কেউ হামলা করছে বলে আমি বাড়ি থেকে বেরিয়ে আসবো। আরেকটা হতে পারে কি, তার খাবার, সে যেখানে থাকে সেখানে তার প্রপার খাবারটা পাচ্ছে না। এবং তার সঙ্গে হচ্ছে পানীয় জল, যেটা গৌতমবাবু আগে মেনশন করছিলেন, যে পানীয় জলের যে স্টোরেজগুলো থাকে জঙ্গলের মধ্যে, সেই জায়গাগুলো কিন্তু খুব বেশি পরিমাণে বিভিন্ন কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে মূলত কারণগুলো হচ্ছে বন্যপ্রাণীগুলো বাইরে বেরিয়ে আসা। মূলত একদম যে কথাটা আপনি বলতে চাইলেন, আমি এখানে গৌতমবাবুর কাছেও যাব। ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র, এই ব্যাপারটা তো এখানে অনেক বেশি পরিমাণে কার্যকরী হয়, তার কারণ আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটাও একটা ফরেস্ট। কার্যত বিশ্ব উষ্ণায়ন বাড়ছে এবং এই বন্যপ্রাণী, গাছগাছালি এবং তার সঙ্গে সঙ্গে ফরেস্ট, সাধারণ মানুষ এবং তার সঙ্গে সঙ্গে বিশ্ব উষ্ণায়ন, সবগুলোকে প্যারালালি আপনি কীভাবে দেখবেন? দেখুন, এই যে বাঘ, এটা হচ্ছে ফুড চেইনের টপ লেভেলে আছে। সেই ফুড চেইনটা, ইকোসিস্টেম ডিস্টার্ব হওয়ার জন্য সেই ফুড চেইনটা কিন্তু নষ্ট হয়ে গেছে। বাঘেরা তাদের পর্যাপ্ত খাবার পাচ্ছে না, যেটা বন শুয়োর থেকে শুরু করে হরিণ বা অন্যান্য তৃণভোজী প্রাণী, সেগুলোর সংখ্যা কমে গেছে। বাধ্য হয়ে তারা লোকালয়ে চলে আসছে। পানীয় জল, সেটা লবণাক্ত জল যেটা হয়ে যাচ্ছে, বিভিন্ন যে ঝড় হচ্ছে
আয়লা থেকে শুরু করে ইয়াস থেকে শুরু করে আরও বিভিন্ন রকম ম্যানগ্রোভ ফরেস্টটা ধ্বংস হয়ে গেছে। এই কারণে তারা সেরকম সরকার থেকে বা বন দপ্তর থেকে যে কৃত্রিম জলাধার তৈরি করবে সেই চেষ্টাও করা হয়নি। এই বিভিন্ন কারণে ওরা তাদের টেরিটরি চেঞ্জ করছে এবং নতুন নতুন জায়গা খুঁজছে, বসতি খুঁজছে, এবং খুব সহজেই যে শিকারগুলো লোকালয়ে করা যায়, যে গরু ছাগল থেকে শুরু করে যেগুলো আছে সেই খাবারের খোঁজে তারা তাদের এলাকা চেঞ্জ করে চলে আসছে। অবশ্যই ইকোসিস্টেম ডিস্টার্বের জন্যই, ইকোসিস্টেম যেহেতু ডিস্টার্ব হয়ে যাচ্ছে এই কারণেই কিন্তু এগুলো হচ্ছে। একেবারে আমি এখানে তাপসবাবুর কাছে যাব। বিশেষ করে বন দপ্তরের কর্মীরা যারা থাকেন তারা বন রক্ষা এবং তার সঙ্গে সঙ্গে বন্য প্রাণী রক্ষা সবটার দিকেই নজরদারি করেন। কোনো এক জায়গায় কি মনে হচ্ছে যে দিনের পর দিন বন দপ্তরের কর্মীদের কোনো এক জায়গায় গাফিলতি বাড়ছে? দুটো দিক। একটা হচ্ছে যেটুকু জঙ্গল আছে, মানে 33% থাকার কথা, আমরা বারবার করে এই কথাটা ওঠাচ্ছি, সেটা দাঁড়িয়েছে 13%, সেটাকে রক্ষা করা। এবং 2 নম্বর হচ্ছে এফরেস্টেশন, অর্থাৎ হচ্ছে পারলে জঙ্গলের পরিমাণটাকে বাড়ানো। সেটা বাড়ানো সম্ভব একমাত্র হচ্ছে গাছ লাগিয়ে। এবার যেটুকু জঙ্গল আমার কাছে আছে সেটাকে সুরক্ষা দেওয়া, গাছগুলোকে যেমন সুরক্ষা দিতে হবে, তার সঙ্গে আমার বন্যপ্রাণী যারা আছে তাদেরকেও সুরক্ষা দিতে হবে। তো সেই জন্য আমাদের ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের বা প্রতিটি রাজ্যেরই, প্রতিটি দেশের সব জায়গারই একটা ফরেস্টের বনকর্মী আছে, প্রচুর বনকর্মী। সেই বনকর্মীদের কাঁধে এই দায়িত্বটা দেওয়া আছে। কিন্তু বিভিন্ন কারণে, সেটা অর্থনৈতিক কারণ হতে পারে, অন্য কারণ হতে পারে, যে পরিমাণে বনকর্মী থাকার কথা সেই পরিমাণটা কিন্তু নেই। আমার জঙ্গলের পরিমাণ বেশি, বনকর্মীর পরিমাণ কম, এটা একটা সমস্যা। মানে বনকর্মীদের ক্ষেত্রে আমি বলবো হচ্ছে তারা যথেষ্ট দায়িত্ববান, যথেষ্ট সচেতন, তারা চেষ্টা করছেন, কিন্তু তাদেরও তো প্রত্যেকে সীমিত আছে। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কিন্তু বনকর্মীর সংখ্যাটা কিন্তু কম, 1 নম্বর। এবং 2 নম্বর, যারা হচ্ছে পোচিং, মানে চোরা শিকারি, এটা মূলত বাঘের ক্ষেত্রে গৌতম প্রথম দিকে এটা ইন্ডিকেট করছিল। আমরা জানি এখন বলছে বাঘের হাড়টাড়গুলো চীনে চলে যায়, অদ্ভুত। এখানে বলে কিছু মেডিসিন তৈরি করছে। তার মানে একটা অর্থের সঙ্গে জড়িত। যারা চোরাকার বাড়ি, তাদের হাতে যে পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আছে বনকর্মীদের হাতে কিন্তু বলতে গেলে নেই, নীল। এটা কিন্তু একটা বড় সমস্যা। অর্থাৎ চোরা শিকারীদের আটকাতে হবে। যদি আমি বন্যপ্রাণীকে বাঁচাতে চাই, তাহলে চোরা শিকারীদের হাঁটাতে হলে তাহলে আমাকে যথেষ্ট পরিমাণ বনকর্মী নিয়োগ করতে হবে, এবং বনকর্মীদের প্রপার ট্রেন্ড এবং তাদের হাতেও চোরা কারবারির সাথে মোকাবিলা করার মতো অস্ত্রশস্ত্র তুলে দিতে হবে। আইন কানুন যতটুকু আছে, আর দরকার পড়লে আরও বেশি কঠোর আইন প্রণয়ন করতে হবে। ঠিক, একেবারে অন্তিম লগ্নের দিকে আমরা যাচ্ছি। গৌতমবাবু, আপনার থেকে জানার চেষ্টা করব, যদি কোনো কারণে লোকালয়ে চলে আসে বন্যপ্রাণীরা, তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে ঠিক কী বার্তা দেবেন? কি হলে পরে সাধারণ মানুষ ভয়ও পাবে না এবং লোকালয়ে তারা আসবার চেষ্টা করে তাদেরকে আটকানো যাবে? একদম সেই কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে সাধারণ মানুষকে সচেতন করতে হবে, প্রচুর পরিমাণে সচেতন করতে হবে। আমরা শুধু বছরের 2-1টা দিনে, যেরকম যে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, 4 অক্টোবর আছে ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে, এবং আরও কিছু দিন আছে বন্যপ্রাণী সংরক্ষণ দিবস থেকে শুরু করে, সেই দিনগুলোতেই শুধু মানুষকে সচেতন করলে হবে না, এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা অনেক বেশি বাড়াতে হবে। বিশেষ করে ফরেস্ট লাগোয়া অঞ্চলগুলোতে মানুষকে সচেতন করতে হবে, মানুষকে বোঝাতে হবে যে বন্যপ্রাণীর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব কী আছে। সেই সচেতনতা কিন্তু সরকারিভাবে সেইভাবে করা হচ্ছে না। এটাকে অনেক বেশি বাড়াতে হবে, এবং এটা শুধু বন দপ্তরের যে দায়িত্ব তা নয়, এটা আমাদের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং যারা বিভিন্ন এনজিও আছে এবং অন্যান্য সংস্থাগুলো আছে, তাদেরকেও এগিয়ে আসতে হবে এই মানুষকে সচেতন করার জন্য। এবং বনকর্মী যারা আছে তাদের যথেষ্টভাবে ট্রেন করতে হবে যে কি করে একটা বন্যপ্রাণী যদি লোকালয়ে ঢুকে পড়ে, সেগুলোকে কি করে বন্যপ্রাণীর ক্ষতি না করে সেটাকে আবার বনে ফিরিয়ে দেওয়া। যেরকম কিছুদিন আগে আমরা জানি ঝাড়গ্রামে একটা প্রেগনেন্ট হাতিকে মেরে ফেলা হয়েছিল, হুলিয়া পার্টি এর জন্য দায়ী ছিল। তো সেইভাবে কিন্তু পানিশমেন্টটাও হচ্ছে না, যে বন্যপ্রাণী যারা শিকার করছে তাদের ধরা পড়ার পরেও হয়তো কোনো কারণে ছাড়া পেয়ে যাচ্ছে, বা সেইভাবে কিন্তু মানুষও সচেতন নয়, এবং সেইভাবে কিন্তু শাস্তিটাও দেওয়া হচ্ছে না। তো সচেতনতা প্রচণ্ড প্রয়োজন আমাদের বনভূমি লাগোয়া অঞ্চলগুলোতে, আশেপাশে মানুষকে সচেতন করতে হবে, তাহলে এই সমস্যার সমাধান হবে। এবং কোনো বন্যপ্রাণী যদি লোকালয়ে চলে আসে তাহলে মানুষ কি করবে? আমার মতে যেটা হলো যে মানুষ অবশ্যই
শান্তভাবে থেকে বন দপ্তরকে জানাবে বা থানায় জানাবে। ফরেস্ট ডিপার্টমেন্টের ফোন নম্বর যদি না থাকে তাহলে থানায় জানাবে, থানা থেকে ফরেস্ট ডিপার্টমেন্টকে জানাবে। এবং মানুষ কখনোই সেই বন্যপ্রাণীর পিছু ধাওয়া করবে না। আমরা এতদিনের অভিজ্ঞতায় দেখেছি লোকালয়ে যদি হাতি চলে আসে বা বাঘ চলে আসে, হাজার হাজার মানুষ তার পিছু ধাওয়া করে এবং তাদের বীরত্ব প্রদর্শন করে, সেটাকে মেরে ফেলা বা সেটার সাথে ধস্তাধস্তি করা, মানে বীরত্ব প্রদর্শন করতে গিয়ে অনেকে জখম হয়, মারা যায় এবং দোষটা পড়ে এই বন্যপ্রাণীর। সুতরাং বন্যপ্রাণীর পিছু ধাওয়া না করে বন দপ্তরকে খবর দিতে হবে এবং বন দপ্তর তাদের যা বনকর্মীও যারা আছে তাদের মাধ্যমে, তো বন দপ্তরের যেটা প্রসেস আছে সেই পদ্ধতির মাধ্যমে, নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে সেই বন্যপ্রাণীকে আবার বনে ফিরিয়ে দেবে, এটাই কাম্য। অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, তারপর আপনার থেকেও জানতে চাই। আমি একটু বলি হচ্ছে, আমি না আসলে এই জায়গাটায় আসলে এক একটা প্রাণীর এক এক রকম তাদের হচ্ছে খাবার। যেমন সত্যি কথা, একটা বাঘ তার যদি খাদ্য অভাবের জন্য যদি বাইরে বেরিয়ে আসে লোকালয় সংলগ্ন কোনো গ্রামে, অবভিয়াসলি মানুষকে অ্যাটাক করবে, গৃহপালিত জীবজন্তু অ্যাটাক করবে। এবার বাঘটাকে যদি জঙ্গলে আটকাতে হয় তাহলে বাঘের যে নির্দিষ্ট খাদ্য সেটাকে বাড়াতে হবে, মানে হরিণের সংখ্যা ইত্যাদি বেরোতে হবে, যেটা বাঘের ন্যাচারালি তার ওটাকে খেয়ে থাকে। কিন্তু আবার হাতির ক্ষেত্রে যদি হয়, হাতি বাইরে বেরিয়ে আসছে, তার জন্য আমি জঙ্গলে হরিণ ছাড়বো, লাভ হবে না, কারণ দুটাই তো হচ্ছে আমার হার্বিভোরস, দুটোই হচ্ছে তৃণজীবী। হাতির ক্ষেত্রে আমি একটু দেখছিলাম বেশ কতগুলো প্ল্যানিং চলছে, কাজ আরও হবে। জঙ্গল লাগোয়া যে জমিগুলো আছে, যে জমিগুলোতে এগ্রিকালচার হচ্ছে, সেখানে ক্রপগুলোকে চেঞ্জেস করে দিতে হবে। অর্থাৎ যে শস্যগুলো হাতির খাবার সেই শস্যগুলো চাষ করা যাবে না, তাহলে ওরা ওই খাবারের লোভে আর বাইরে বেরোবে না। তাহলে ওই জায়গাটাকে কোথাও চেঞ্জ করে দাও। কীরকম চেঞ্জ হতে পারে সেটা হচ্ছে, যেমন টোবাকো বা হচ্ছে লঙ্কা, এই জাতীয় যদি ফসলগুলো আমি চাষ করি, যেটা হাতির একদমই পছন্দের খাবার না, তারা কিন্তু ওই লোভে বেরিয়ে আসবে না। এটা হচ্ছে খুব বড় একটা, আমার কাছে খুব ভালো লাগছিল এই তত্ত্বগুলো। একদম তাই। হাতি হচ্ছে মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, যারা কি করতে পারে, ইনফরমেশন গ্যাদার করতে পারে, ইনফরমেশন অ্যানালাইসিস করতে পারে, এবং এরা হচ্ছে প্রচণ্ড স্মৃতিশক্তিধারী। সুতরাং ওরা জানে যে এই সময়টা এই ক্রপটা ওখানটায় পাকছে বা রাইপেনিং হচ্ছে, তাহলে ওখানে যাব, ওখানে গিয়ে ধান গাছের ফসলগুলো খেয়ে আসবো। এবার গিয়ে দেখে যে ওখানটা ধান গাছ নেই, ওখানে তামাক গাছ লাগানো আছে বা লঙ্কা গাছ লাগানো আছে, ওরা ন্যাচারালি ওখান থেকে বেরোবে। কিন্তু তাহলে তো স্যার এটাও হতে পারে যে সেই মোমেন্টে তারা রেগেও যেতে পারে, কেননা তাদের সেই খাবার তারা পাচ্ছে না, খাদ্য তারা পাচ্ছে না, তাহলে সেখানে তো তাণ্ডব করতে পারে। না, আরেকটা যেটা আমরা বারবারই আমি এবং গৌতম দুজনই বলার চেষ্টা করছিলাম, যে ওরা যেখানে থাকে সেখানে তাদের যে খাদ্য, সেই খাদ্যটাকে বাড়াতে হবে, খাদ্যের পরিমাণটাকে বাড়াতে হবে। যেমন একটা একদম তার বাড়ির কাছাকাছি জায়গায় তারা যে খাদ্য খেতে অভ্যস্ত সেটাকে বেরোতে হবে। একটা হাতি পার ডে মোটামুটি 100 কেজি খাবার খায়, তাহলে 100 কেজি ওকে তো যোগান দিয়ে তো ব্যবস্থাটা রাখতে হবে। আর জলের একটা সমস্যা আছেই। আর যেটা আমরা বারবার করে বলছিলাম, ইল্লিগাল ক্রসিং, হাতি কী করে একটা নির্দিষ্ট রাস্তা ধরে ক্রস করে। হাতি যদি এই জঙ্গলে থাকে, থেকে ওই জঙ্গলে যাবে, ও কিন্তু একটা নির্দিষ্ট জায়গা সেখান দিয়ে যাবে না, ও একটা এলিফ্যান্ট করিডর আছে, সেই করিডর দিয়েও ক্রস করে। তো সেই জায়গাটা আমি রেল লাইন করে দিলাম, সেখানে আমি একটা রাস্তা করে দিলাম, করতেই হবে, রাস্তাও করতে হবে, রেল লাইনও ফেলতে হবে, কিন্তু তার সাস্টেনেবল যে কথাটা হচ্ছিল, বিকল্প পদ্ধতি আমি এটা সাবপাস করতে পারি। আমি যেমন সাউথ ইন্ডিয়া কিছুদিন আগে গেছিলাম কোনো একটা জঙ্গলে, ওখানে দেখছি একটা বিশাল একটা ব্রিজ। বললাম ব্রিজটা কেন, নিচে জঙ্গল, নিচে তো নদী নেই। বলছে না, ওটা হচ্ছে করিডর, মানে ওয়াইল্ড লাইফ এখান থেকে আরেকটা জঙ্গলে যাবে সেই করিডরটা দিয়ে। অর্থাৎ এই ব্যাপারগুলো আমাদের চেষ্টা করে যেতেই হবে। কোনো এক জায়গায় সচেতনতার অভাব রয়েছে, যা কিনা সাধারণ মানুষের ক্ষেত্রেও একটা অভাব দেখা যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রশাসনিক দিক থেকেও একটা ব্যর্থতা কিংবা একটু গাফিলতি রয়েছে। সহমত? একদম, অনেকটাই। আর প্রশাসনকে সরকারি লেভেলে আরও অনেক বেশি অর্থ বরাদ্দ করতে হবে। ওয়াইল্ড লাইফটাকে বাঁচাতে গেলে অনেক বেশি বিকল্প রাস্তাগুলোকে সাস্টেনেবল, হঠাৎ করে একটা কাজ করলাম, 2 দিন পরে দেখলাম না কাজটা ভুলেছে, এরকম না। সাস্টেনেবল বিকল্প পদ্ধতি চিন্তাভাবনা করতে হবে, প্রপার প্ল্যানিং করে, এবং তার সঙ্গে তো জনগণের অ্যাওয়ারনেসটা আছেই। এগুলো করলে আমরা একটা চেষ্টা করতে পারি, এই চেষ্টাটা থাকুক সবার মধ্যে। ঠিক, একেবারে অন্তিম লগ্ন। গৌতমবাবু, আপনি কি বলতে চাইবেন লাস্ট? হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি যে সচেতনতা, মানুষকে সচেতন করতে হবে। সচেতনতা বৃদ্ধির জন্য বন দপ্তরকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন এনজিও যারা আছে ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করে বা পরিবেশ নিয়ে কাজ করে, তাদের এগিয়ে আসতে হবে। মানুষ যদি সচেতন হয়ে যায়, কারণ একটা ফরেস্ট লাগোয়া এরিয়াগুলোতে যেই মানুষেরা বসবাস করে, তারা যদি ফরেস্টকে সংরক্ষণ করে, তার চেয়ে ভালো কিছু হয় না। বনকর্মীরা তো আছেনই,
তারা একা কতটা করবে? মানুষ যদি সচেতন হয় তাহলেই আমাদের পরিবেশ বাঁচবে, আমাদের বনাঞ্চল রক্ষা পাবে এবং বন্য প্রাণী রক্ষা পাবে। মানুষকে বোঝাতে হবে যে বন্য প্রাণীর প্রয়োজনীয়তা, গুরুত্ব কী আছে। সেটা যতদিন না হচ্ছে ততদিন এই সংকট থেকেই যাবে। সুতরাং আমরা চাইব বন দপ্তর বা সরকার সচেতন করুক মানুষকে এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ম্যাক্সিমাম পরিমাণে করুক, এর জন্য অর্থ বরাদ্দ করুক এবং যারা ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করে বিভিন্ন এনজিও তাদেরকেও সঙ্গে নিক, তাদেরও চেষ্টা থাকবে। সবাই মিলে যদি আমরা এগিয়ে আসি তাহলে যে এই সংকটটা সেটাকে হয়তো এড়িয়ে যেতে পারবো এবং আস্তে আস্তে বন্যপ্রাণীর সংখ্যা বাড়বে এবং বনাঞ্চল রক্ষা পাবে। একেবারে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে এতটা সময় দেওয়ার জন্য। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ফরেস্ট, পশু পাখি, বন্যপ্রাণী এবং তার সঙ্গে সঙ্গে মানুষের কানেক্টিভিটি এবং সংযোগ স্থাপন, একেবারে দুজনের কথায় যারা যারা বললেন, যে বিষয়গুলোর দিকে তারা আলোকপাত করলেন, একটু যদি কনক্লুড করা যায় তাহলে বোঝা যাবে বিশেষ করে দুটো দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো সাধারণ মানুষ এবং বন্যপ্রাণীর মধ্যে যে লায়াজও থাকবে, বিশেষ করে সে বন্যপ্রাণীদের নির্দিষ্ট করিডোরের মধ্যে তাদের খাবার উৎপাদন করা এবং তার সঙ্গে সঙ্গে সচেতনতা, এই দুটো পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা যারা বন্যপ্রাণী সংলগ্ন জায়গায় থাকেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে সচেতনতা অত্যন্ত দরকারি। শুধুমাত্র বন দপ্তরের কর্মীরা এভাবে হেল্প করতে পারবে না, সাহায্য করতে পারবে না। আপনাদের সকলকে একত্রিত হয়ে আমাদের এই পরিবেশকে রক্ষা করতে হবে, বন্যপ্রাণীকে রক্ষা করতে হবে। এই কথা বলেই আজকে এই স্পেশাল শো শেষ করবো। এরকমই শো দেখার জন্য নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।